হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার জল্লামুদ্দ প্রদেশের গুনসান শহর থেকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আসলে অনলাইনে ভিডিওতে অনেকটা কমাই দিয়েছি। লাস্ট কয়েকটা ভিডিও আমি কিছু বাস্তবতা নিয়ে কথা বলছিলাম। যাই হোক, কোরিয়ার এই রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে। এই কঠিন হওয়ার বিষয়টা নিয়ে, কোরিয়ার আসার সম্পূর্ণ প্রসেসটা নিয়ে লাস্ট আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভবিষ্যতে যারা কোরিয়াতে আসবেন তারা এইসব বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলোর উপর যখন আমি কথা বলছিলাম তখন ওই জায়গায় কিছু নেগেটিভ কমেন্ট উঠে আসছে। তো দেখেন ভাই, এই কমেন্টসগুলোর বেশিরভাগই ছিল আমি হতাশ করতেছি। আসলে বিষয়টা এমন না। কথাগুলোর ভিতরে হতাশাজনক কিছু বাক্য ছিল। আর একটা সময় যারা আমাকে ফলো করতেন, যাদের সময় আমি যখন নতুন নতুন কন্টেন্ট শুরু করছিলাম কোরিয়াতে আসার পরে, আমার কন্টেন্ট ক্রিয়েটরের বয়সটা প্রায় 1.5 বছর আপ হয়ে গেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি ইপিএস এর লাইনে 2018 সাল থেকে এখন 2024 সাল, অর্থাৎ 6টা বছর আমি ইপিএস এর লাইনে। এই 6টা বছরে আমি ইপিএস এর সম্পর্কে টুকটাক যতদূর ধারণা আছে, আমি ইপিএসটা কিভাবে পার করছি, ইপিএস এর পড়ালেখা কিভাবে করছি, কোন কোন পদ্ধতি অবলম্বন করে আপনারা পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবেন, আপনারা কিভাবে পড়াশোনা করলে আপনাদের রেজাল্টটা ডেভেলপ হবে, আপনারা রোস্টারকালীন সময়গুলো কিভাবে কাটাবেন। আমি সবসময় চেষ্টা করছি আপনাদেরকে মোটিভেট করার জন্য, কিন্তু ওই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই অনেকভাবে নিছেন। এটা স্বাভাবিক, কেননা আপনি একটা বিষয়ের উপর যখন গবেষণা করতেছেন বা একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, তখন যদি আমি সেই বিষয়টার কোনো নেগেটিভ দিক তুলে ধরি, তখন বিষয়টা আপনার ভিতরে একটু খারাপ লাগবে বা আপনি ডিমোটিভেট হবেন, এটা স্বাভাবিক। আর ওই ভিডিওটাতে কয়েকজন ভাই হতাশ হয়েছিল। আসলে দেখেন, আমি আজকের ভিডিওটা হতাশ করার জন্য তৈরি করতেছি না। আমি আজকের ভিডিওটা যে কারণে বলতেছি যে হতাশ হওয়া যাবে না। আপনার ইপিএস সিস্টেমটা এরকম। আমরা যখন ইপিএস সিস্টেমে আসি নাই, আমরা যখন ইপিএস সিস্টেমের বাইরে ছিলাম, যখন নতুন নতুন আসছি, তখন আমরাও শুনতাম লটারি পাইলে কোরিয়া, লটারি পাওয়ার পর পরীক্ষা আছে, এরপরে পাস করা লাগে, এরপরে স্কিল টেস্ট আছে, মেডিকেল আছে, এত কিছু সময় আমাদের ওই সময় ছিল না। বর্তমানে ইপিএসটা একটু হাইলাইটস বাংলাদেশে। এই জন্য আপনি যখন ইপিএস এর এই লাইনে আসবেন, আসার শুরুতে আপনার কাছে বেশ কঠিন মনে হবে। কঠিন মনে হওয়াটা স্বাভাবিক, কেননা অনেক মানুষ এইদিকে আসতে চাবে। একটা লোভনীয় শ্রমবাজার হচ্ছে দক্ষিণ কোরিয়া, যেখানে আপনি যে খরচে আসবেন সেই খরচটা মাত্র 1 মাস কি 2 মাসের স্যালারি। হ্যাঁ, এই জন্য বর্তমানে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির কারণে আমাদের এই যে খাতটা, দক্ষিণ কোরিয়ার খাতটাতে একটু চাপ বেশি পড়তেছে। এই জন্য হতাশ হওয়া যাবে না। ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, রিজিকের উপর নির্ভর করতে হবে। সব কিছু হচ্ছে রিজিক। আপনার 1 লাখ লোক পরীক্ষা দিক, 1 লাখ লোক যদি পরীক্ষা দেয়, আপনি যদি আপনার প্রিপারেশনটা সুন্দরভাবে নিতে পারেন, আপনার প্রিপারেশন যদি সহি থাকে, আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, আপনি ভালো নাম্বার পাবেন। এটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার। আর ইপিএস এর এই লাইনে আসার পরে কেউ যখন এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে যায়, তখন সে ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হোক, সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। কেন, এটা এসএসসি পরীক্ষা না বা এইচএসসি পরীক্ষা না, এটা হচ্ছে জীবনের একটা কর্মস্থলে যোগদানের পরীক্ষার মতো, অর্থাৎ অনেকটা ভাগ্য পরিবর্তনের পরীক্ষা। এই পরীক্ষাতে আসলে কেউ হেলামি করে না। আমার ভিতরে কখনো হেলামি আসেনি। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কত পাই পাস করেছিলেন, আপনার ওই সময় আপনি এত জ্ঞান দেন, আপনার কত পাই। আমাদের সময়ের প্রেক্ষাপট আর আপনাদের সময়ের প্রেক্ষাপট আকাশ পাতাল ভিন্ন। আমাদের ওই সময়টা কেমন ছিল, আমাদের সময়টা ছিল লটারি, কোনো ভাষা পারদর্শী ছিল না। অর্থাৎ লটারি পাইলে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, লটারি না পাইলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আর লটারি পাওয়ার মাত্র 1 সপ্তাহ কি 12 দিন 15 দিন পর থেকে পরীক্ষা শুরু হয়ে যেত। বেশিরভাগ মানুষ ভাষা অপারদর্শী থাকতো, যে কারণে তাদের পরীক্ষা শুরু হওয়ার পরে অনেকে ওয়ার্ড মিনিংগুলো ঠিকঠাক মতো, অর্থাৎ 20 অধ্যায় না পড়ে তার পরীক্ষা পড়ে যেত। এখন একটা লোক কোরিয়ান ভাষা কও জানে না, সে মার্চ মাসের 8 তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা হলো, মার্চ মাসের 14 তারিখ থেকে পরীক্ষা, সে এই 8 দিনে কি শিখবে? এই কারণে ওই সময় পাশের চাহিদাগুলো ছিল অনেক কম, কিন্তু বর্তমান সময়ে ভাষা পারদর্শী সিস্টেম চালু হওয়ার ফলে এই বিষয়টা অনেকেই ভাষা জানার কারণে মোটামুটি মার্কটা হাই লেভেলের হয়। এখন আপনারা যারা ইপিএস এর এই লাইনে আসতে চান, হতাশ হবেন না। আপনি যদি আপনার প্রিপারেশন ভালো রাখেন, আপনার প্রিপারেশন ভালো থাকুক, 2 লাখ লোক অংশগ্রহণ করুক, ওটা আপনার দেখার কোনো বিষয় না। আপনার প্রিপারেশন ভালো থাকলে আপনি টিকে যাবেন ইনশাল্লাহ। আর বর্তমানে ভিসা ইস্যু একটু কম হওয়াতে অনেকে হাইপার হয়ে যাচ্ছে বা অনেকে টেনশন হচ্ছে, এটা কোনো ব্যাপার না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। বাংলাদেশের রেপুটেশন একটু খারাপ। দেখেন, আমাদের রেপুটেশনটা নির্ভর করে আমাদের উপর। আমরা দক্ষিণ কোরিয়াতে আসার পূর্বে বাংলাদেশে থাকতে আমাদের মন মানসিকতা বা ভিতরের টেন্ডেন্সিটা যেমন থাকে, ঠিক কোরিয়া প্রবেশের 1 মাস পরে চেঞ্জ হয়ে যায়। জাস্ট 1 মাস,
সর্বোচ্চ 1 মাস। যখন আপনি দেশে থেকে মনে করতেছেন যে কোরিয়ার কাজগুলো আসলে খুব সহজ, আমি পারবানি, সবাই পারতেছে, আমি কেন পারবো না, এরকম অনেক চিন্তাভাবনা আমাদের ভিতর থাকে যখন আমরা দেশে থেকে। কিন্তু বাস্তবে আসে যখন আমরা কাজে যোগদান করি, কিন্তু কাজের ভিতরে একটা প্যারা খাওয়া লাগে। এই যে কোরিয়ানদের কিছু মানে অপ্রত্যাশিত ব্যবহার, বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকে কোম্পানি ছেড়ে দিচ্ছে, বিভিন্ন কারণে রিলিজ হচ্ছে, এই কারণে বিভিন্ন দিক চিন্তা করে ভিসা ইস্যু একটু কম হচ্ছে। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে কি রোস্টারে আহামরি লোক বাদ যায় না, কিন্তু 2022-23 সেশনে হয়তো বা একটু লোক বেশি বাদ যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে সবাই একটু টেনশন বা সবাই হতাশগ্রস্ত হওয়া যাবে না। ইপিএস এর ইতিহাস অনেক লং ইতিহাস। এমন মানুষ আছে 6-7 বার বা 2-3 বার 3 বার 4 বার করে ইপিএস এর লাইনে ব্যর্থ হয়ে তারপরে তারা দক্ষিণ কোরিয়াতে আসছে। আপনি যদি একবার কোরিয়ান ভাষা শিখে ফেলেন ভালো মতন, আপনি যদি মন থেকে কোরিয়াতে আসতে চান, তাহলে আপনি যদি ওই ভাষাটা নিজের ভিতরে একটু চর্চা রাখেন অন্যান্য কাজের পাশাপাশি, তাহলে আজ অথবা কাল আপনি ইনশাল্লাহ কোরিয়াতে চলে আসতে পারবেন। কোরিয়াতে আপনার মনে করেন এমন আহামরি কিছু না যে আপনার সব সময় পড়া লাগবে। আপনি একবার পরীক্ষাতে ভালোভাবে প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করার পরে আপনি যে কোনো একটা চাকরি বা যে কোনো একটা জবে জয়েন করেন, বা আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করেন, আপনি একবার 2বার পরীক্ষা দেন, দেখবেন একটা সময় আপনি রোস্টারে ঢুকে যাচ্ছেন। আর রোস্টারে ঢুকার পরে কিছু লোক বাদ যায় হয়তো বা কিছু লোক। আর এখন এই যে 2023 সেশনে যে কিছু লোক বেশি বাদ যাওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে হয়তো বা বুয়েসেল ভাবনা চিন্তা করতে পারে যে না, 50%-এর উপরে যদি লোক বাদ পড়ে যায় তাহলে তো আমাদের সিস্টেমের রেপুটেশন নষ্ট হবে, আমাদের সিস্টেম নিয়ে অনেক কথা উঠতে পারে। বুয়েসেলও দেখা গেল এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারে, হয়তো বা রোস্টার মেয়াদ বৃদ্ধি করতে পারে, যেমনটা করছিল 2018-19 সালের ব্যাচদের করোনা পরবর্তীকালীন সময়। আমাদের যে রোস্টারকালীন সময়টা, ওই সময়টা আমাদের ভিসা ইস্যু বন্ধ থাকার কারণে বেশ কিছু লোক বাদ পড়ে যায়। আমরা তো বাদ, আমি ব্যক্তিগতভাবে কোরিয়া কখনো স্বপ্ন দেখিনি যখন করোনা চলে আসছিল, কারণ আমরা মনে করছি ভিসা ইস্যু বন্ধ হয়ে গেছিল, 37টা 38টা 110টা করে ভিসা ইস্যু হইতো, আমরা পুরো বাদ হিসাব করে রাখছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের মেয়াদ বাড়ানোর ফলে আমরা কিন্তু সব লোক চলে আসছিলাম দক্ষিণ কোরিয়া থেকে। আর যদি আপনি 18 সালের আগের দিকে তাকান, তাইলে ওই যে 12, 13, 15, 14 সালে ওই সময়ও মনে করেন 40% লোক বাদ যাইতো, ওই সময় অনেক লোক বাদ যাইতো, কিন্তু পরবর্তীতে বাদ পড়ার সংখ্যাটা অনেক কমে আসছিল। কিন্তু এখন এসে আবার 2022-23-এ একটু হতাশগ্রস্ত হচ্ছে অনেক। এই জন্য যারা এই লাইনে নতুন আসছেন, হয়তো বা আগামী ভাষা পারদর্শিতা অংশগ্রহণ করবেন, আপনারা হতাশ হবেন না। আপনার প্রিপারেশন যদি ভালো থাকে, আপনি যদি ভালোভাবে ভাষা শেখেন, তাহলে অবশ্যই আপনি কৃতকার্য হবেন এবং আপনি রোস্টারভুক্ত হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি ইনশাল্লাহ কোরিয়াতে চলে আসবেন। এমন একবার যদি কেউ ড্রপ খাই হতাশ হওয়া যাবে না। এই যে আমি আজকে কথাগুলো বলতেছি, এগুলো পজিটিভলি বলতেছি বলে হয়তো আপনার ভালো লাগতে পারে, কিন্তু নেগেটিভ সাইডও আছে। আমি যেটা পূর্বের ভিডিওতে বলছিলাম, নেগেটিভ দিক নিয়ে কখনো চিন্তা করা যাবে না, ভাবতে হবে। আপনি যদি আমার 2-1টা নেগেটিভ বা 2-1টা বাস্তবতার কথা শুনে আপনি যদি হতাশ হয়ে যান, তাহলে আপনি যদি বাস্তবের সম্মুখীন হয়, যখন এটা আপনার লাইফে ঘটবে, তখন আপনি বিষয়টা কেমনভাবে নেবেন, তখন কিন্তু এই এফোর্টটা নেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য হতাশ হওয়া যাবে না। আমি আপনাকে জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, এরকম হইতে পারে, আপনি আপনার অবস্থান থেকে শক্ত অবস্থানে থাকবেন। এই কারণে ভবিষ্যতে আগামীতে ইনশাল্লাহ সার্কুলার হবে, হয়তো বা 2-1 বছর পরে সরাসরি ভাষা পারদর্শী চালু হয়ে যেতে পারে। এই জন্য যাদের বয়স কম, কেউ ইন্টারে আছেন, যারা অনার্স ফার্স্ট ইয়ারে, যারা এসএসসি দিচ্ছেন, বয়স 17-18 চলে, তাদের এখন থেকে ভবিষ্যতের স্বপ্ন বোনা উচিত। বাংলাদেশের অবস্থা আসলে ভাই বেশি একটা সুবিধার না। পাবলিক ভার্সিটি থেকে পড়াশোনা করে বের হয়ে ছেলেপেলেগুলো বা যেসব ভাইগুলো বের হচ্ছে আমার বন্ধু বান্ধব যাদের এসএসসিতে গোল্ডেন, ইন্টারে গোল্ডেন, যারা কেউ পাবলিক ভার্সিটিতে পড়ে, তারা বলে ভাই আমাদের থেকে ভালো আছিস তোরা। হ্যাঁ, এই জন্য দেশের ছেলেপেলেগুলো বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য যাদের বয়স কম, বাংলাদেশ আর 10 বছর পরে কি হবে আল্লাহ তালাই ভালো জানে। এই জন্য এখন থেকে তাদের স্বপ্ন বোনা উচিত। একবার না হলে একবার যদি হবে না, আমি ব্যর্থ হয়ে যাবে এমনটা না। আপনি প্রথমবার ফেল করতেই পারেন, একদম সব লোক পরীক্ষা দিলে সব লোক যে পাশ করবে এমনটা না। প্রথমবার অকৃতকার্য হয়ে গেলেই মন ভেঙে গেলে হবে না, আপনি পুনরায় চেষ্টা করবেন, আপনি আরেকবার চেষ্টা করবেন, চেষ্টা করে দেখবেন একটা সময় আপনি সফল হবেন ইনশাল্লাহ। যে কোনো বিষয় প্রথমবারে খুব কম মানুষই হয়, দ্বিতীয়বার, তৃতীয়বার, কেউ 2-1 লোক আছে প্রথমবারেই সাকসেস হয়ে যাইতে পারে। এই জন্য ব্যর্থ হয়ে প্রথমবার পরীক্ষা দিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে যান, এমনটা না যেন আপনার জন্য সুযোগ শেষ, আপনার জন্য আরও সুযোগ আছে, আপনি পরবর্তী বছর সার্কুলার আবার অংশগ্রহণ করবেন। এই জন্য আর কোরিয়াটাকে সবসময় পার্ট টাইম ধরার চেষ্টা করবেন, তাইলে আপনি ডিপ্রেশনগুলোতে ভুগবেন। আপনি আপনার পড়াশোনা, আপনি আপনার কর্মের পাশাপাশি এটা রাখার চেষ্টা করবেন, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই জন্য ভয় পাওয়া যাবে না, রিজিক হচ্ছে সব থেকে বড় জায়গা। আর কোরিয়া যতই লোক অংশগ্রহণ করুক, আপনার রিজিক থাকলে আপনি কোরিয়াতে চলে আসতে পারবেন। এইসব ভিসা ইস্যু, রোস্টারে মেলা লোক, এগুলো জাস্ট একটা ফ্যাক্ট, এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার হাতে, এগুলো হচ্ছে ফ্যাক্ট, একটা ভয়ের কারণ। এই জন্য ভয় পাওয়া যাবে না।
আপনারা অংশগ্রহণ করার পূর্বে দেখবেন যে অনেক হতাশা আপনার সামনে আসতেছে, এত লোক রোস্টারে, পরীক্ষার্থী এত লোক, আমি টেকবো কিনা, আমার ভিতরে কি হবে, এই ভয়গুলো নিজের ভিতরে কাজ করবে। এই ভয়গুলোকে জয় করে আপনি আপনার মনকে শক্ত করে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন, আপনি যে একটা সময় দেখবেন সাকসেসের জন্য। আর আপনি যখন এই ধাপগুলো পার হবেন তখন ওই ইজি ব্যাপার। দেখেন আমার কাছে এখন যদি কেউ বলে যে ভাই ভিসা ইস্যু হচ্ছে না, রোস্টারে বৈশা শিখি কারণ, আমি কই হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিতরে এক সময় ভয়টা কাজ করতো, আমি এরকম অনেক সিনিয়র ভাইকে মেসেজ দিতাম, ভাই কী করবো, তারা একটা সময় বলতো হয়ে যাবে, কারণ আমি এই রাস্তাটা পার করে আসছি, আমার কাছে এটা ইজি মনে হয়। কিন্তু আপনি এই রাস্তার ধাপগুলো এখনো সামনে আপনার কাছে বাধা মনে হবে, কারণ আপনি এখন এই রাস্তাগুলো পার হইতে পারেননি। এই বাধাগুলোর বাধা মনে করলে হবে না, এই জন্য মন শক্ত করে রাখতে হবে, তাইলে ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে যারা ভাষার পারদর্শিতা অংশগ্রহণের চেষ্টা করবেন, এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, আর ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আর আমার যে বাস্তব ভিডিওগুলো আমি তৈরি করছিলাম বা যেগুলো নিয়ে ভুল পাওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে আমি যা সিস্টেম নিয়ে কথা বলছিলাম, সিস্টেমটা এরকমই। তো এগুলো নিয়ে ডিমোটিভেট হওয়ার কিছু নাই, মোটিভেট হন, এটা চাষবেন যে এইটা হইতে পারে জাস্ট একটু, কিন্তু আপনার সাথেই যে ঘটবে বিষয়টা এমনটা না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।